এই বিমানবন্দরটি তৈরির সময় মানচিত্রে লাল ক্রস চিহ্ন দিয়ে জায়গাটি অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যাতে এখানে বিমানবন্দর না তৈরি করা হয়। কিন্তু পরবর্তী পরিকল্পনাকারীরা ভুল বুঝে সেখানেই বিমানবন্দরটি গড়ে তুলেছিলেন। আচমকা একসাথে এতগুলো বড় বিমান এসে পৌঁছনোয় বিমানবন্দরের অ্যাপ্রন পুরোপুরি জ্যাম হয়ে যায়। সমস্ত বিমানকে পার্ক করে রাখা হয় ট্যাক্সিওয়ের উপর। নেদারল্যান্ডসের আইন অনুযায়ী পাইলটদের জন্য ডিউটি টাইমের একটি অত্যন্ত কঠোর সীমা নির্দিষ্ট ছিল। সেই নির্দিষ্ট সময়ের বেশি কাজ করলে ভারী জরিমানা তো বটেই, এমনকি পাইলটের লাইসেন্স বাতিল বা জেল পর্যন্ত হতে পারত। ভ্যান জান্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে মূল টেক অফ ক্লিয়ারেন্স পাওয়ার আগেই বিমানের থ্রোটল বাড়িয়ে দেন। KLM এর ক্যাপ্টেন ভ্যান জান্টেনও সামনে প্যান এমের বিশাল অবয়ব দেখতে পান। আতঙ্কে তিনি কন্ট্রোল কলাম নিজের বুকের দিকে টেনে ধরে বিমানটিকে দ্রুত আকাশে তোলার চেষ্টা করেন। বিমানের নাক উপরে উঠলেও অতিরিক্ত তেলের ওজনের কারণে বিমানের টেল রানওয়েতে ঘষা খেতে শুরু করে। ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়ে ভ্যান জান্টেনের শেষ শব্দ, ও গড ড্যাম। 27শে মার্চ 1977, আটলান্টিক মহাসাগরের কানারি আইল্যান্ড। আকাশ তখন একদম শান্ত, পরিষ্কার। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেখানে এমন এক ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে যা পুরো পৃথিবীর বিমান চলাচলের ইতিহাসকে চিরতরে বদলে দেবে। দুটি বিশালাকার বোয়িং 747 জাম্বো জেট, 614 জন যাত্রী ও ক্রু, যারা কয়েক মিনিট আগেও জীবনের স্বাভাবিক ছন্দে কথা বলছিল, হেসে উঠেছিল বা ভবিষ্যতের পরিকল্পনা করছিল, কিন্তু হঠাৎ করেই এক মুহূর্তে এক তীব্র বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা এবং 583 জনের সলিল সমাধি। এটি কেবল এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা ছিল না, এটি ছিল মানুষের ভুল, তাড়াহুড়ো, খারাপ আবহাওয়া এবং যোগাযোগের মারাত্মক ত্রুটির এক অবিশ্বাস্য সমীকরণ। কিন্তু প্রশ্ন হলো, এত বড় দুটি বিমান, অভিজ্ঞ পাইলট এবং আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কিভাবে রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল তারা? কি এমন ঘটেছিল সেই বিকেলে? বন্ধুরা, ঘটনার সূত্রপাত হয় কানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় বিমানবন্দর গ্র্যান্ড ক্যানারিয়ান লাস পালমাস বিমানবন্দরে। সেদিন বেলা 11:30 নাগাদ ভিড়ে ঠাসা এয়ারপোর্ট এরিয়ায় দুজন ব্যক্তি একটি ফুলের দোকানে একটি সাধারণ ট্রাভেল ব্যাগ রেখে চুপচাপ বেরিয়ে যায়। ঠিক 40 মিনিট পর একটি ফোন আসে এবং তাদের সতর্ক করা হয় যে বিমানবন্দরে বোমা রাখা আছে। ফোনটি কাটার কিছুক্ষণের মধ্যেই সেই ফুলের দোকানে একটি বিকট বিস্ফোরণ ঘটে। পুরো টার্মিনাল থরথর করে কেঁপে ওঠে, কাঁচ ভেঙে পড়ে এবং চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু সৌভাগ্যবশত সেখানে কেউ মারা যায়নি, তবে বহু মানুষ আহত হন। বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুরো বিমানবন্দর খালি করে দেয় এবং বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন নিরাপত্তা রক্ষীরা বুঝতে পারেন যে ফোনের সতর্ক বার্তায় বোমা নয়, বরং বোমাগুলো শব্দটির ব্যবহার করা হয়েছিল, মানে বম্বস। অর্থাৎ বিমানবন্দরে আরও বোমা লুকিয়ে রাখা হতে পারে। এই ঘোষণার পরই লাস পালমাস বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে বিমানবন্দরে অবতরণ করার জন্য আকাশে চক্কর কাটছিল একাধিক আন্তর্জাতিক ফ্লাইট। এর মধ্যে দুটি ছিল বিশাল বোয়িং 747 বিমান। প্রথমটি আমেরিকান এয়ারলাইন্সের প্যান এম ফ্লাইট 1736, যাতে ছিলেন 380 জন যাত্রী। বিমানটির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন ভিক্টর গ্রাফস। দ্বিতীয় ডাচ এয়ারলাইন্সের KLM ফ্লাইট 4805, যাতে ছিলেন 234 জন যাত্রী। এই ডাচ বিমানটির ককপিটে বসেছিলেন ক্যাপ্টেন জেকব ভ্যান জান্টেন। ভ্যান জান্টেন সাধারণ কোনো পাইলট ছিলেন না, তিনি ছিলেন KLM এয়ারলাইন্সের চিফ ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং তাদের ব্র্যান্ড ফেস। এয়ারলাইন্সের প্রচারপত্র থেকে শুরু করে তাদের ইন ফ্লাইট ম্যাগাজিন, সব জায়গায় তার ছবি শোভা পেত। তার পাশে কো পাইলট হিসেবে যিনি বসেছিলেন, সেই ক্লাস মেয়ার্সকে বোয়িং 747 ওড়ানোর সার্টিফিকেট দিয়েছিলেন স্বয়ং ভ্যান জান্টেন। অর্থাৎ ককপিটে ছিলেন শিক্ষক এবং তার ছাত্র। আকাশে তখন বিমানগুলো চক্কর কাটছিল। লাস পালমাসের এয়ার ট্রাফিক কন্ট্রোল নিশ্চিত করতে পারছিল না বিমানবন্দর কখন আবার নিরাপদ হবে। বিমানগুলোতে জ্বালানি সীমিত হওয়ায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বিমানগুলোকে কাছের ছোট দ্বীপ টেনেরিসের লস রোডিওস বিমানবন্দরে ডাইভার্ট করে দেওয়া হবে। প্যান এমের ক্যাপ্টেন গ্রাফস জানিয়েছিলেন যে তার কাছে আকাশে অপেক্ষা করার মতো পর্যাপ্ত ফুয়েল রয়েছে।
তিনি টেনেরিফে নামতে চান না, কিন্তু কন্ট্রোল টাওয়ার তার অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তাদের টেনেরিফেই নামতে বাধ্য করে। দুপুর 2:15 মধ্যে প্যান এম এবং KLM উভয় বিমানই টেনেরিফের ছোট বিমানবন্দরটিতে নেমে আসে। যদি প্যান এমের সেই অনুরোধ সেদিন মেনে নেওয়া হতো, তবে হয়তো ইতিহাসের এই ভয়াবহ দিনটি তৈরি হতো না। টেনেরিফের লস রেডিওস বিমানবন্দর কোনো আন্তর্জাতিক হাব ছিল না, এটি ছিল মূলত একটি ছোট্ট আঞ্চলিক বিমানবন্দর, যার একটি মাত্র মূল রানওয়ে এবং তার পাশে একটি প্যারালাল ট্যাক্সিওয়ে ছিল। আচমকা একসাথে এতগুলো বড় বিমান এসে পৌঁছনোয় বিমানবন্দরের অ্যাপ্রন পুরোপুরি জ্যাম হয়ে যায়। সমস্ত বিমানকে পার্ক করে রাখা হয় ট্যাক্সিওয়ের উপর। এছাড়া এই বিমানবন্দরে কোনো গ্রাউন্ড র্যাডার ছিল না, যার মাধ্যমে কন্ট্রোল টাওয়ার দেখতে পাবে বিমানগুলো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। একই সাথে পুরো এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিচালনা করছিলেন মাত্র 2 জন কর্মকর্তা। পরিস্থিতির উপর আরও বড় প্রভাব ফেলে টেনেরিফের ভৌগোলিক অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে পাহাড়ে ঘেরা এই বিমানবন্দরে ওরোগ্রাফিক এফেক্টের কারণে নিমেষের মধ্যে ঘন কুয়াশা এবং মেঘ নেমে আসা ছিল খুবই সাধারণ ঘটনা। এমনকি বলা হয় এই বিমানবন্দরটি তৈরির সময় মানচিত্রে লাল ক্রস চিহ্ন দিয়ে জায়গাটি অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যাতে এখানে বিমানবন্দর না তৈরি করা হয়। কিন্তু পরবর্তী পরিকল্পনাকারীরা ভুল বুঝে সেখানেই বিমানবন্দরটি গড়ে তুলেছিলেন। এদিকে KLM বিমানের ক্যাপ্টেন ভ্যান জান্টেনের মাথায় তখন একটি চরম মানসিক চাপ কাজ করছিল। নেদারল্যান্ডসের আইন অনুযায়ী পাইলটদের জন্য ডিউটি টাইমের একটি অত্যন্ত কঠোর সীমা নির্দিষ্ট ছিল। সেই নির্দিষ্ট সময়ের বেশি কাজ করলে ভারী জরিমানা তো বটেই, এমনকি পাইলটের লাইসেন্স বাতিল বা জেল পর্যন্ত হতে পারত। লাস পালমাসে বোমা হামলার কারণে অলরেডি বহু সময় নষ্ট হয়ে গিয়েছিল। ভ্যান জান্টেন বুঝতে পারছিলেন, যদি অবিলম্বে তারা আকাশে না উঠতে পারে, তবে ডাচ কর্তৃপক্ষের নিয়ম ভেঙে যাবে এবং তাদের টেনেরিফেই আটকে থাকতে হবে। বিকেল 3টে নাগাদ তিনি আমস্টারডাম হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন আর 1 ঘন্টার মধ্যে টেক অফ করতে না পারলে বিপদ বাড়বে। এই সময়ের চাপই ক্যাপ্টেন ভ্যান জান্টেকে চরম অধৈর্য এবং তাড়াহুড়ো প্রবণ করে তোলে। লস রেডিওস বিমানবন্দরে অপেক্ষা করার সময় ক্যাপ্টেন ভ্যান জান্টেন চিন্তা করলেন, লাস পালমাস পৌঁছে আবার নতুন করে সময় নষ্ট না করে যদি এখানেই বিমানে ফুয়েল ভরে নেওয়া যায়, তবে অনেকটা সময় বাঁচবে। তিনি বিমানবন্দরেই বিমানে 55,000 লিটার জ্বালানি রিফুয়েলিং করার সিদ্ধান্ত নেন। এই রিফুয়েলিং প্রক্রিয়া যখন শুরু হয়, তার মাত্র কয়েক মিনিটের মধ্যেই লাস পালমাস থেকে বার্তা আসে যে তল্লাশি শেষ হয়েছে, সেখানে আর কোনো বোমা মেলেনি এবং বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। যদি 5 মিনিট আগে এই বার্তাটি আসতো, তবে KLM বিমানটি আর রিফুয়েলিং শুরু করতোই না। কিন্তু রিফুয়েলিং শুরু হয়ে যাওয়ায় ডাচ বিমানটিকে আরও 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। সবচেয়ে বড় বিপদে পড়ে পেছনে থাকা প্যান এম বিমানটি। প্যান এমের কোনো ফুয়েল নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা বিশালাকার KLM বিমানটির কারণে ট্যাক্সিওয়ে অবরুদ্ধ হয়ে যাওয়ায় তারা আগে যেতে পারছিলেন না। প্যান এমের ক্রু নিচে নেমে দেখেন যে পাশের ফাঁকা জায়গা দিয়ে বেরোতে গেলে 140 ফুট চওড়া জায়গার প্রয়োজন, যা থেকে মাত্র 12 ফুট জায়গা কম পড়ছিল। ফলে বাধ্য হয়ে প্যান এমকে আটকে থাকতে হয়। রিফুয়েলিং চলার সময় KLM এর যাত্রীদের বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করতে বলা হয়েছিল। সেখানে রুবিনা নামের এক ডাচ যাত্রী টানা অপেক্ষায় বিরক্ত হয়ে নিজের স্থানীয় সঙ্গীর সাথে এয়ারপোর্ট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিয়ম ভেঙে চলে যাওয়ায় ক্রু তাকে বাধা দিয়েছিল, কিন্তু তিনি তা শোনেননি। কিন্তু অলৌকিকভাবে KLM বিমানের 335 জন যাত্রীর মধ্যে কেবল এই রুবিনাই সেদিন বেঁচে গিয়েছিলেন। অন্যদিকে রানওয়ে সমন্বয়ক রোবার্তো নামের এক কর্মকর্তা বিমানবন্দর থেকে হারিয়ে যাওয়া 2টি ছোট বাচ্চাকে খুঁজে বের করে KLM বিমানে ফিরিয়ে আনেন। পরবর্তীতে দুঃখ প্রকাশ করে রবার্তো বলেছিলেন, তিনি যদি বাচ্চা দুটিকে খুঁজে না পেতেন, তবে অন্তত তারা বেঁচে যেত। বিকেল 4:54 KLM বিমানের রিফুয়েলিং শেষ হয়। অতিরিক্ত 55,000 লিটার তেল ভরার ফলে বিমানের ওজন প্রায় 50 টন বেড়ে যায়। এর ফলে বিমানটি উঠতে আগের চেয়ে অনেক বেশি গতি এবং রানওয়ের প্রয়োজন হয়ে পড়ে। এর ঠিক পরপরই প্রকৃতি তার সবচেয়ে কঠিন রূপ প্রকাশ করে। আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করে। 10 মিনিটের মধ্যে লস রেডিওস বিমানবন্দরে নেমে আসে গাঢ় ঘন কুয়াশা, যে ভিজিবিলিটি কিছুক্ষণ আগেও 2000 মিটার ছিল।
তা নেমে আসে মাত্র 300 মিটারে। ককপিট থেকে সামনের কিছু দেখা যাচ্ছিল না। টাওয়ার থেকেও রানওয়ে বা ট্যাক্সিওয়ের কোনো বিমানকে খালি চোখে দেখার সুযোগ ছিল না। যেহেতু ট্যাক্সিওয়েতে অন্য বিমান পার্ক করা ছিল, তাই টাওয়ার থেকে দুটি বিমানকেই নির্দেশ দেওয়া হয় যে তারা মূল রানওয়ে ব্যবহার করেই টেক অফের জন্য প্রস্তুত হবে। পরিকল্পনা ছিল এমন যে কেএলএম বিমানটি প্রথমে রানওয়ে ধরে একদম শেষ মাথায় চলে যাবে, সেখানে 180 ডিগ্রি ঘুরে টেক অফের জন্য রেডি থাকবে। আর প্যান এম বিমানটি কেএলএম এর পেছনে পেছনে একই রানওয়ে দিয়ে আসবে, কিন্তু 3 নম্বর এক্সিট দিয়ে বের হয়ে প্যারালাল ট্যাক্সিওয়েতে চলে যাবে এবং কেএলএম এর টেক অফের জন্য অপেক্ষা করবে। কিন্তু কুয়াশার কারণে কন্ট্রোল টাওয়ার এবং দুটি বিমানের পাইলটদের সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছিল শুধুমাত্র রেডিও বার্তার উপর। প্যান এম যখন ধীরে ধীরে রানওয়ে দিয়ে যাচ্ছিল, তখন স্প্যানিশ কন্ট্রোলারের উচ্চারণ এবং রেডিও সিগন্যালের অস্পষ্টতার কারণে প্যান এমের ককপিটে বিভ্রান্তি তৈরি হয়। কন্ট্রোলার বলছিলেন, লিভ দ্য রানওয়ে থার্ড টু ইউর লেফট, কিন্তু প্যান এমের ভারী জাম্বো জেটের পক্ষে C3 এক্সিটের 135 ডিগ্রির শার্প টার্ন নেওয়া প্রায় অসম্ভব ছিল। তার চেয়ে C4 অর্থাৎ 4 নম্বর এক্সিটের 45 ডিগ্রি সহজ টার্নটি ছিল স্বাভাবিক। প্যান এমের ক্রু ভেবেছিলেন কন্ট্রোলার নিশ্চয়ই C4 এক্সিটের কথাই বলছেন, তাই তারা 3 নম্বর এক্সিট পার হয়ে 4 নম্বর এক্সিটের দিকে এগোতে থাকেন। একই সময়ে বিকেল 5টা 5 মিনিটে রানওয়ের সেন্ট্রাল লাইট কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ পথ নির্দেশনার শেষ সুযোগটুকু হারিয়ে যায়। অন্যদিকে রানওয়ের শেষ প্রান্তে পৌঁছে কেএলএম বিমানটি 180 ডিগ্রি ঘুরে টেক অফের জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সময় বাঁচানোর চরম তাড়াহুড়ো থাকা কেএলএম এর ক্যাপ্টেন ভ্যান জান্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে মূল টেক অফ ক্লিয়ারেন্স পাওয়ার আগেই বিমানের থ্রোটল বাড়িয়ে দেন। পাশে থাকা তরুণ কো পাইলট ক্লাস মেয়ার্স সাথে সাথে তাকে সতর্ক করেন, দাঁড়ান ক্যাপ্টেন, আমরা এখনও এয়ার ট্রাফিক কন্ট্রোলের পারমিশন পাইনি। ভ্যান জান্টেন থ্রোটল থামিয়ে মেয়ার্সকে দ্রুত পারমিশন নিতে বলেন। মেয়ার্স এটিসি থেকে রুট ক্লিয়ারেন্সের তথ্য গ্রহণ করেন, কিন্তু রুট ক্লিয়ারেন্স আর টেক অফ ক্লিয়ারেন্স সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। রুট ক্লিয়ারেন্স হলো কোনো বিমান আকাশে ওড়ার পর কোন পথে যাবে তার নির্দেশ, এটি রানওয়ে থেকে উড়ে যাওয়ার অনুমতি নয়। কন্ট্রোলার রুট ক্লিয়ারেন্স নির্দেশ শেষ করার সাথে সাথেই ক্যাপ্টেন ভ্যান জান্টেন ব্রেক ছেড়ে আবার থ্রোটল বাড়িয়ে দেন। উই আর গন। কুয়াশায় ঢাকা রানওয়েতে যেখানে সামনের কিছুই দেখা যাচ্ছে না, সেখানে চূড়ান্ত পারমিশন ছাড়াই 100 মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটতে শুরু করে কেএলএম। ভ্যান জান্টেনের এই আকস্মিক সিদ্ধান্তে ভয় পেয়ে কো পাইলট মেয়ার্স দ্রুত রেডিওতে কন্ট্রোলারের উদ্দেশ্যে বলে ওঠেন, উই আর নাও অ্যাট টেক অফ। কিন্তু অস্পষ্ট বাক্য গঠনের কারণে কন্ট্রোলার ভাবেন কেএলএম বুঝি টেক অফের জন্য রানওয়েতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। কন্ট্রোলার উত্তরে বলেন, ওকে, স্ট্যান্ড বাই ফর টেক অফ, আই উইল কল ইউ। কন্ট্রোলারের এই নির্দেশটি শোনা মাত্রই প্যান এমের পাইলট বুঝতে পারেন যে কেএলএম রানওয়েতে উঠতে শুরু করেছে। তিনিও সাথে সাথে রেডিও বাটন চেপে চিৎকার করে বলেন, উই আর স্টিল ট্যাক্সিং ডাউন দ্য রানওয়ে। যদি এই দুটি বার্তার যে কোনো একটিও কেএলএম এর ককপিটে স্পষ্টভাবে পৌঁছতো, হয়তো 583 জনের জীবন বেঁচে যেত। কিন্তু এভিয়েশন ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঠিক সেই মুহূর্তেই ঘটে। তখনকার রেডিও সিস্টেমগুলো ওয়াকি টকির মতো কাজ করত। একই সেকেন্ডে দুজন বাটন চেপে কথা বললে দুটো সিগন্যাল পরস্পরকে ওভারল্যাপ করে বাতিল করে দিত এবং কেবল একটি তীক্ষ্ণ হেটারোডাস সিটি জাতীয় শব্দ তৈরি হতো। প্যান এমের সতর্কতা এবং কন্ট্রোলারের থামার নির্দেশ একই সেকেন্ডে আসায় দুটি বার্তাই কেএলএম ককপিটে গিয়ে বিকৃত হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পর কন্ট্রোলার প্যান এমকে বলেন, রানওয়ে খালি হলে যেন তারা জানায়। এই বিমানটি কেএলএম ককপিটে পৌঁছয়। কেএলএম এর ফ্লাইট ইঞ্জিনিয়ার সতর্ক করে ক্যাপ্টেন ভ্যান জান্টেনকে জিজ্ঞেস করেন, প্যান এম বিমানটি কি এখনও রানওয়েতে আছে? কিন্তু ভ্যান জান্টেন অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে বলে ওঠেন, না, রানওয়ে ক্লিয়ার আছে। ভুল শুধরে নেওয়ার শেষ সুযোগটিও হাতছাড়া হয়ে যায়। বিকেল 5:06:43 কেএলএম বিমানের গতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে টেক অফ থামানো প্রায় অসম্ভব ছিল। ঘন কুয়াশার মধ্য দিয়ে 200 মাইল গতিতে ধেয়ে আসছিল কেএলএম। আর ঠিক 2000 মিটার দূরে প্যান এম বিমানটি C4 এক্সিটের দিকে ঘুরছিল।
হঠাৎ কুয়াশা ফুঁড়ে প্যান এমের পাইলট দেখতে পান সামনের দুটি বিকট আলো দ্রুত তাদের দিকে ধেয়ে আসে। প্যান এমের ক্যাপ্টেন সর্বশক্তি দিয়ে থ্রোটল ফুল করে বিমানটিকে বাম পাশের কাঁচা ঘাসের দিকে সরিয়ে নেওয়ার চরম চেষ্টা করেন, কিন্তু 340 টনের বোয়িং 747 নিমেষে সরে যাওয়ার সম্ভব ছিল না। একই মুহূর্তে কেএলএম এর ক্যাপ্টেন ভ্যান জান্টেনও সামনে প্যান এমের বিশাল অবয়ব দেখতে পান। আতঙ্কে তিনি কন্ট্রোল কলাম নিজের বুকের দিকে টেনে ধরে বিমানটিকে দ্রুত আকাশে তোলার চেষ্টা করেন। বিমানের নাক উপরে উঠলেও অতিরিক্ত তেলের ওজনের কারণে বিমানের টেল রানওয়েতে ঘষা খেতে শুরু করে। ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়ে ভ্যান জান্টেনের শেষ শব্দ, ও গড ড্যাম। বিকেল 5:06:49। কেএলএম বিমানের সামনের অংশ প্যান এমকে অতিক্রম করলেও এর বিশাল ইঞ্জিনের অংশ এবং ল্যান্ডিং গিয়ার প্যান এমের উপরের অংশে তীব্র গতিতে ধাক্কা মারে। কেএলএম এর ফুয়েল ট্যাঙ্ক ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার লিটার জ্বলন্ত তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। প্যান এমের ছাদ উড়ে যায়। তীব্র বিস্ফোরণে পুরো লস রেডিওস বিমানবন্দর কেঁপে ওঠে। কেএলএম বিমানটি ধাক্কা খেয়ে কিছু দূর গিয়ে আছড়ে পড়ে এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কেএলএম বিমানের 248 জন যাত্রী এবং ক্রু সকলেই আগুনে পুড়ে মারা যায়। অন্যদিকে প্যান এম বিমানের 335 জন যাত্রী প্রাণ হারায়, আর ডেক থেকে লাফিয়ে পড়ে কোনো মতে বেঁচে ফেরেন কেবল 61 জন মানুষ। এই দুর্ঘটনার ঠিক 4 মিনিট পর এক নির্মম ঘটনা ঘটে। যে ঘন কুয়াশার কারণে বিমান দুটি একে অপরকে দেখতে পায়নি, সেই কুয়াশা বিকেল 5:10 হঠাৎ করেই উধাও হয়ে যায় এবং আকাশ একদম পরিষ্কার হয়ে ওঠে। যদি এই কুয়াশা মাত্র 4 মিনিট আগে সরে যেত তবে হয়তো এই দুর্ঘটনা ঘটতই না। তদন্ত শুরু হতে গিয়েও এক অদ্ভুত বিভ্রান্তি তৈরি হয়। কেএলএম এয়ারলাইন্স দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তাদের প্রধান সুরক্ষা বিশেষজ্ঞ তথা তাদের সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেনকে তদন্তের দায়িত্বে পাঠাতে চায়। কিন্তু পরে তারা জানতে পারে যে ক্যাপ্টেনের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে তিনি নিজেই ছিলেন ক্যাপ্টেন ভ্যান জান্টেন। তদন্তকারীরা বিশ্লেষণ করে দেখেন যে এটি কোনো একক যান্ত্রিক ত্রুটি ছিল না, এটি ছিল মূলত ককপিট কালচারের চরম ব্যর্থতা। তখনকার সময়ে ককপিটে ক্যাপ্টেন ছিলেন প্রধান নিয়ন্ত্রক। ক্যাপ্টেনের সিদ্ধান্তকে প্রশ্ন করার সাহস জুনিয়র ক্রুদের ছিল না। অভিজ্ঞ শিক্ষক ভ্যান জান্টেন যখন ভুল করছিলেন তখন তার ছাত্র কো পাইলট জেনেও স্পষ্টভাবে প্রতিবাদ করতে পারেনি। টেনেরিফের এই বিপর্যয় পুরো বিশ্ব এভিয়েশন ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয়। এরপর থেকে বিমান চলাচলের নিয়মে যুগান্তকারী পরিবর্তন আনা হয়। চালু করা হয় ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট বা CRM। এই নিয়মে ককপিটে পদমর্যাদার দূরত্ব দূর করা হয় এবং কো পাইলট বা জুনিয়রদের শেখানো হয় কিভাবে নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত ভুল মনে হলে সরাসরি ক্যাপ্টেনকে চ্যালেঞ্জ করতে হয়। এছাড়া স্ট্যান্ডার্ড রেডিও ফেসিওলজি বাধ্যতামূলক করা হয়। উই আর অ্যাট টেক অফের মতো অস্পষ্ট বাক্য চিরতরে নিষিদ্ধ করা হয়। এখন থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে স্পষ্টভাবে ক্লিয়ার্ড ফর টেক অফ শব্দ দুটি না বলা পর্যন্ত কোনো বিমান রানওয়ে স্পর্শ করতে পারে না। একই সাথে বিশ্বের প্রধান সব বিমানবন্দরে গ্রাউন্ড র্যাডার বসানো বাধ্যতামূলক করা হয়। টেনেরিফের দুর্ঘটনা আমাদের শিক্ষা দেয় যে সবচেয়ে প্রশিক্ষিত পেশাদার মানুষও যখন চরম মানসিক চাপ, তাড়াহুড়ো এবং অন্ধবিশ্বাসের বশে কাজ করেন তখন ছোট ছোট ভুলের সংযোগ কিভাবে এক বিরাট ধ্বংস ডেকে আনে। আজও যখন আমরা বিমানে বসে বোর্ডিং অপেক্ষার সম্মুখীন হই এবং পাইলট বারবার নিশ্চিতকরণের জন্য ক্লিয়ারেন্সের অপেক্ষা করেন তখন আমাদের মনে রাখতে হবে বিমানের সুরক্ষার প্রতিটি নিয়ম অত্যন্ত মূল্যবান এবং এই প্রতিটি নিয়ম লেখা হয়েছে টেনেরিফের মতো ভয়াবহ দুর্ঘটনার শত শত মানুষের রক্তের বিনিময়ে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কার ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে? কে ছিল দায়ী? কমেন্ট করে জানান। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।